সবাইকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ লেকচার দিব। তো সেক্ষেত্রে আমি আশা করি যে তৃতীয় যে লেকচার দিয়েছিলাম এই অধ্যায়টা অনেক বড়, তোমাদের জন্য এক ধরনের আতঙ্ক বটে। তোমরা পড়তে চাও না কিংবা পড়লে ভুলে যাও, এরকম বিভিন্ন কথাবার্তা বলে থাকো। তো যাই হোক, আমরা সেগুলো বলে পার পাবো না, এটা জানি। আমাদেরকে পড়তে হবে, পড়াশোনার বাইরে যাওয়ার সুযোগ নেই। আজকে আমরা এই অধ্যায়ে চতুর্থ লেকচারে দেখা যাক দিয়ে শুরু করা যায়। আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। ছবিগুলো দেখো। ছবিগুলোতে দেখা যাচ্ছে যে এর আগেও এই ছবি দেখানো হয়েছে। এই ছবি দিয়ে আমি কি বলেছিলাম সেগুলো একটু স্মৃতিতে নেওয়ার চেষ্টা করো। আমরা এখানে গত ক্লাসে দুজনের এই যে ছবিতে দেখা যাচ্ছে তাদের একজনকে নিয়ে গত ক্লাসে লেকচার দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় জনকে নিয়ে কথা বলবো। তিনি হলেন জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ এবং তার সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি বিচারপতি আব্দুল সাত্তার। তো এখানে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলটা শুরু হয় মূলত বিচারপতি আব্দুল সাত্তারের বার্ধক্যজনিত নেতৃত্বের দুর্বলতার সুযোগে তিনি ক্ষমতায় আসেন। হুসেন মোহাম্মদ এরশাদ নানা ঘটনাচক্রে নানা কিছু আসে। তো আমরা ঘটনাপুঞ্জি একটু দেখি। 1981 সালের 15 নভেম্বর কিংবা 24 মার্চ 1982 সাল এবং 11 ডিসেম্বর 1983, এই সালগুলো আমি লিখেছি। এই সালগুলোর সাথে ঘটনাগুলো একটু সম্পৃক্ত করার চেষ্টা করি। যেখানে 1981 সালের 15 নভেম্বর যে রাষ্ট্রপতি নির্বাচনে বিচারপতি আব্দুল সাত্তার জয়লাভ করেন, কিন্তু 24 মার্চ 1982 সালে তার নেতৃত্বের দুর্বলতার কারণে হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করেন। 11 ডিসেম্বর 1983 সালে রাষ্ট্রপতি আহসান উদ্দিনকে অপসারণ করে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ নিজে রাষ্ট্রপতি হন। অর্থাৎ এই যে 1981 থেকে 83 সালের ঘটনাগুলো, 15 নভেম্বর যে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিচারপতি আব্দুল সাত্তার, তাকে সরিয়ে দিলেন, দিয়ে সামরিক আইন জারি করে বিচারপতি আহসান উদ্দিনকে রাষ্ট্রপতি পদে বসালেন। সেই তার বসানো রাষ্ট্রপতিকে আবার 1983 সালের 11 ডিসেম্বর সরিয়ে দিয়ে নিজে রাষ্ট্রপতি হন হুসেন মোহাম্মদ এরশাদ। তো এই ঘটনাপঞ্জি এরশাদের যে এরপরে প্রতীক দেখছো, যে এটা কোন দলের প্রতীক নিশ্চয় তোমরা জানো। রংপুরের মানুষের কাছে খুব পরিচিত একটি প্রতীক, লাঙ্গল। এই প্রতীক এরশাদের রাজনৈতিক দলের প্রতীক। আমরা দেখি যে হুসেন মোহাম্মদ এরশাদ যে রাজনৈতিক দল গঠন করেছিলেন, সেই দলের যেমন জিয়াউর রহমান তিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন জাগো দলকে বিলুপ্ত করে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে রাজনৈতিক দল গঠন করেছিলেন। ঠিক তেমনই করে 19 দফা কর্মসূচি দিয়ে জেনারেল এরশাদ জনদল নামে একটি দল গঠন করেন 17 মার্চ 1983 সালে। আবার 1985 সালে 16 আগস্ট 5টি ছোট দল নিয়ে জাতীয় পার্টি নামক একটি দল গঠন করেন। এরশাদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা আমরা জানব। তার উপজেলা পরিষদ গঠন, তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে গিয়ে উপজেলা পরিষদ চালু করেন, যে উপজেলা পরিষদ দীর্ঘদিন বন্ধ ছিল। তারপরে 2008-9 সালের দিকে আবার সেই উপজেলা পরিষদ নির্বাচন হয়। এই উপজেলা পদ্ধতিতে দেখা যাচ্ছে যে
জেলা পর্যায়ে যে বিচারের বিষয়গুলো ছিল সেগুলো দূর করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তার এই পদ্ধতি বেশি দিন থাকেনি। তিনি রাস্তাঘাট নির্মাণ সহ দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেন। এরশাদের যে দল গঠনের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে তিনি হ্যাঁ না ভোটের মাধ্যমে তার রাজনৈতিক দলের বৈধতা দিয়েছেন। এরপরে আমরা এরশাদের পতন সংক্রান্ত কিছু বিষয় আছে। এরশাদের যে 1982 সাল থেকে 1990 সাল 9 বছরের শাসনে দেশের মানুষের মধ্যে এক ধরনের কি বলে বিক্ষুব্ধতা কাজ করে। দেশের মানুষ হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনকে খুব একটা মেনে নেয়নি। তো তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে এই ক্লাসকে একটু মনোযোগ দিয়ে দেখে কার্যক্রমগুলো যদি পরিচালনা করো তোমাদের সাল তারিখ নিয়ে, তাতে তোমাদের অনেক উপকার হবে। এখানে হুসেইন মোহাম্মদ এরশাদের যে পতনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1986 সালে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে এরশাদ সরকারের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল, সাধারণ জনগণ, নাগরিক সমাজ বিক্ষোভে ফেটে পড়ে। জেনারেল এরশাদের পদত্যাগ এবং একটি অর্থবহ নির্বাচনের দাবিতে বিরোধী দল গণ আন্দোলন শুরু করে। 1987 সালে সংসদ থেকে একযোগে সকল বিরোধী দল পদত্যাগ করে এবং ডিসেম্বরে সংসদ ভেঙে দেওয়া হয়। এরপরে 1988 সালের 3রা মার্চ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়। আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জন করে। ভোটারবিহীন দলবিহীন নির্বাচনে জাতীয় পার্টি 251টি আসনে বিজয়ী হয় এরকম দেখানো হয়। সরকার অনুগত বা সরকার কি বলে এটাকে গৃহপালিত বিরোধী দল একসময় বলা হতো। আসাম রবির নেতৃত্বে একটা বিরোধী দলকে 19টা আসন দিয়ে তাদেরকে বিরোধী দলের আসনে বসানো হয়। বাকি 3টি আসনে জাসদ, ফ্রিডম পার্টি এবং এরকম 25 জন স্বতন্ত্র প্রার্থীকে দেওয়া হয়। দিয়ে কিন্তু তারপরেও আর টিকে থাকা হয়নি। হুসেইন মোহাম্মদ এরশাদ 15 দলীয় জোট কিংবা 5 দলীয় জোট, 7 দলীয় জোট, 8 দলীয় জোট এরকম এবং ডক্টর মিলনকে হত্যার মাধ্যমে, তারপরে এগুলো আমাদের পরের পার্টে আসবে। তারপরেও এরশাদ পতনের সাথে এই বিষয়গুলো যেহেতু জড়িত, তাই না বলে পারা যাচ্ছে না। 1990 পদত্যাগের ঘোষণা দেন 4 ডিসেম্বর। যখন ডক্টর মিলনকে হত্যা করা হয়, শামসুল আলম মিলন, তাকে হত্যা করার পরে রাজনৈতিক অঙ্গনে একদম ভালো মতোই অস্থিরতা শুরু হয় এবং তোমাদের কি বলে আমাদের আরেকজন যে বীর সেনানী নূর হোসেনকে যখন গুলি করে হত্যা করা হয়, এই ঘটনাগুলোর পরে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দেয়। এরই প্রেক্ষিতে 4 নভেম্বর 1990 পদত্যাগের ঘোষণা দেন এরশাদ। এরশাদ পদত্যাগ করেন 6 ডিসেম্বর। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। এই যে শাহাবুদ্দিন আহমেদের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন, তিনি ওই সময় বাংলাদেশের প্রধান বিচারপতি, তার কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি তাকে উপরাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেন এবং যখন এরশাদ পদত্যাগ করেন তখন উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ছায়া নিরপেক্ষ সরকারের ভূমিকা পালন করে 1991 সালে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের
গণতন্ত্রের পুনঃযাত্রা শুরু হয়। তো আমরা এই এরশাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পুনঃযাত্রা শুরু হয়, যে গণতন্ত্র শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। তো যাই হোক, তোমরা সকলে হোসেন মোহাম্মদ এরশাদের এই শাসনামল নিয়ে সাল, তারিখ এবং ব্যক্তি ঘটনাগুলো আলাদা করে ফেলে ভালো করে পড়াশোনা করবে। ক্লাস উপভোগ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।